তারেক রহমানের সদস্য প্রত্যাবর্তনের বাইরে, যেটি হচ্ছে যে জামায়াত ইসলামের সঙ্গে এনসিপির একটি জোট বা সমঝোতার বিষয়ে আমি আলোচনা যাওয়ার আগে আমি সেই বিষয়ে একটু বক্তব্য উল্লেখ করতে চাই। বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের তার ফেসবুকে লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথে সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরই মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। আব্দুল কাদের আরও লেখেন, জামায়াতের থেকে এনসিপি চেয়েছিল 50 আসন। দর কষাকষি সর্বশেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি। তো সবে এটাকে কিভাবে দেখছেন, জামায়াতের সঙ্গে এনসিপির বা তার যে বক্তব্যটা, তিনি বলছেন যে আসলে কবর রচিত হতে যাচ্ছে, জলাঞ্জলি দিতে যাচ্ছে, এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। জাকির, এনসিপির বহু সদস্য তাদের সমালোচনা পছন্দ করে না এবং তারা প্রকাশ্যে সমালোচকদের নিন্দা করে। ফলে এনসিপিকে সমালোচনা করা এখন একটা চিন্তার বিষয়। ফলে আপনি যদি আমাকে এখন বলেন যে এনসিপি ঠিক করেছে না ভুল করেছে, আমি কি উত্তর দেবো জানেন? আমি বলবো যে তারা এই ডিসিশন ঠিক হলো না ভুল হলো এটা ভোটের মাঠে টের পাবে। এইবার আসেন আমি বাকি প্রশ্নের উত্তরটা দিই। জামায়াতে ইসলাম একটি বৃহৎ রাজনৈতিক দল এবং এই দলটি মনে করছে যে আগামী ভোটে তারা আরো ভালো ফলাফল করবে। অতীতের যত ফলাফল তাদের তার চেয়ে অনেক ভালো ফলাফল করবে। এই দলের সঙ্গে 30টি আসন ভাগাভাগি করতে গিয়ে এনসিপি যেটি করলো, তারা বাংলাদেশের 270টি আসনে নিজেদের ভোটারদের কাছে নিজেদেরকে অনুপস্থিত করে দিল এবং তারা এখন গিয়ে জামাতের প্রার্থীর পক্ষে ভোট চাইবেন। ফলে এনসিপি দল হিসেবে একদম শুরুতেই নিজের দলকে একটি বনসাইতে পরিণত করার দিকে এগিয়ে গেল। জামায়াতের সমর্থকরা কি শাপলাকলিতে ভোট দিবেন? জামাতের সমর্থকরা যেখানে খুশি ভোট দিক, তাতে কিছু আসে যায় না। কিন্তু এনসিপির সমর্থকরা কি দাঁড়িপাল্লায় ভোট দিবেন? এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। তরুণরা কি পুরনো রাজনীতি বাতিল করে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতির স্লোগান দিয়ে শেষ পর্যন্ত 1947-এর 48-এর 45-এর 44-এর রাজনীতির যে দল, সেই দলের সঙ্গে এখন ভোটাভুটি করবেন, সেই দলের পক্ষে ভোট দিবেন? ভালো না? বেশ দারুণ না এটা? আপনি হিসাব করেন কোন দলের জন্ম কত তারিখে কত সালে। তাহলে তরুণরা এই সিদ্ধান্তটা নিল যে পুরনো রাজনীতি বাতিল তো নয়, বরং প্রাগৈতিহাসিক কালে জন্মেছে যে দল, সেই দলগুলির একটি দলের সঙ্গে তারা যুক্ত হলো। তাহলে এই তরুণরা কি আসলে নতুন রাজনীতি ফেরত আনছেন? এটা তো একটা বিরাট প্রশ্ন। আমি যদি ভোট দিতে যাই, কখনো ঘটে না, কোথাও হয় না, আমি ভোট দিব আসলে প্রার্থী দেখে। তখন এনসিপির প্রার্থীর জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ কি ছিল, যে তারা নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নতুন চিন্তা, এই কথাগুলি তারা বলছেন। তাদেরকে ভোট দেওয়ার আরেকটা সুবিধা কি ছিল, যে তারা অনেক সময় সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ এই প্রার্থীকে এইবার ভোট দিয়ে জেতাতে না পারলেও পরের বার ভোট দিয়ে জেতানো যাবে, তার পরের বার ভোট দিয়ে জেতানো যাবে। এনসিপি তো 270টা আসনে তাদের প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন না। তার মানে এখন থেকে আরো 5 বছর পরে গিয়ে এনসিপির ওই 270 আসনের প্রার্থীকে আমাদের চিনতে হবে। তার মানে এনসিপির রাজনীতি শুরু হবে আরো 5 বছর পরে। তখন যে তারা এই 30 আসনের থেকে 60 আসনে গিয়ে আরো কারোর সাথে গাঁটছড়া বাঁধবেন না, এই নিশ্চয়তা কে দিচ্ছে? যাদের উপরে বাংলাদেশ তাদের দায়িত্ব, যাদের ছোট্ট কাঁধে বড় দায়িত্ব চাপিয়ে দিতে চেয়েছিল, তারা কি করলেন? অন্যের একটা পুরনো কাঁধে সবার হলেন। এমন একটা পুরনো ঘোড়া, যে ঘোড়া বহু বছর থেকে রাজনীতি করে আসছে এবং যে দলটির বিরুদ্ধে নানান ধরনের অভিযোগও আছে। এনসিপি এই অভিযোগগুলি তুলেছে, এনসিপির সদস্যরা এই ধরনের অভিযোগগুলি তুলেছিলেন। তাদের বক্তব্যের মধ্যেই আছে যে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ যদি কারো বিরুদ্ধে থাকে, সকলেরই বিচার হওয়া দরকার। এমনকি চরমোনাইয়ের যিনি প্রধান, চরমোনাইয়ের পীর সাহেব এবং তার যে ইসলামী আন্দোলনের যারা নেতারা, তারাও বলেছিলেন যে সকল মানবতা বিরোধী অভিযোগ আছে, এমন সবাইকে নিয়ে দ্বিতীয়বার চিন্তা করতে হবে। তাহলে এরকম জায়গাতে যে তারা চলে গেলেন, আমি কিন্তু জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না, আমি শুধু এনসিপির বক্তব্যগুলি মনে করার চেষ্টা করছি যে এনসিপি আমাদেরকে এই কথাগুলি বলেছিলেন। এনসিপি আমাদেরকে কি বলেছিল?
এনসিপি আমাদেরকে বলেছিল তারা নতুন রাজনীতি আনবে, নতুন বন্দোবস্ত নতুন করবে, বন্দোবস্তের কথা তারা পুরনো রাজনীতির যে চেহারা সেটাকে বদলে দিবে, তারা এই যে জোটের ভোটের রাজনীতি এটা বাদ দিয়ে তারা মানুষের রাজনীতি করবে। তারা কি বলেছিল? তারা বলেছিল যে তাদের যে বিপ্লবী ভূমিকা, সেই বিপ্লবী ভূমিকায় তারা ক্ষমতার আসন কিংবা সংসদের জন্য লালায়িত না, তারা বাংলাদেশে একটা নতুন রাজনীতির সূচনা করতে চায়, যে রাজনীতি বাংলাদেশকে ইতিবাচক পথে নিয়ে যাবে। এইটাকে সেই ইতিবাচকতা? এটা আমার একটা প্রশ্ন। আমি কোনোভাবে এনসিপির সমালোচনা করতে চাই না। আমি আশা করি তারা যে 30টা আসন নিয়েছেন বা 50টা নেন, 100টা নেন, সবগুলি আসনে তারা জিতুক। জি। আমি এই প্রত্যাশা করি। আমি এটাও প্রত্যাশা করি যে জয়ের পরে তারা বাংলাদেশকে ভালো করার লক্ষ্যে এগিয়ে যাক। কিন্তু এটা খুবই দুঃখজনক যে সবসময় আমাদের কাছে আসলে চাওয়া তরুণরাই যেন সঠিক পথে থাকে, সঠিক আমি তো সিদ্ধান্তটাই যেন বলি না তারা তারা বেঠিক পথে নিতে আছে। পারে। সেটি জাকির, আমি এনসিপি বেঠিক পথে আছে আমি বলছি না, জামাতও যে ভুল সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাও বলছি না। আমার শুধু ওই জায়গাটাতে প্রশ্ন যে তাহলে এত এত কথা এই যে আমরা শুনলাম বক্তৃতায়, এগুলো কি সত্য ছিল? জি। এইবার আমি শরীফ ওসমান হাদির প্রসঙ্গে আসতে চাই। শরীফ ওসমান হাদি যতগুলি বক্তৃতা দিয়েছে আপনি দেখবেন সেখানে সে কি বলেছিল? হকের কথা বলেছিল, সত্যর কথা বলেছিল, ইনসাফের কথা বলে ইনসাফের কথা বলেছিল। সে একটা অসাধারণ কথা বলেছিল। সে বলেছিল আমি জিতবো না জানি, 500 ভোট পাইলে পাইতে পারি, বলেছিল না? তারপরে সে কি বলেছিল? বলেছিল তবু আমি ঠিক কাজটা করার জন্য দাঁড়িয়েছি, হেরে গেলে হেরে যাব, কিন্তু আমি তো দাঁড়িয়েছি, আমি গণতন্ত্রের চাই, আমি গণতন্ত্র চাই, এটা সে বলেছিল। এটাও বলেছিল যদি জিতি তাহলে একা বাকি 299 জনকে দৌড়ের উপরে রাখবো। তো এনসিপি এটা পারলো না। 30 জনের জিতার দরকার আছে, একজন জিততো, একজন জিতে বলতো যে একা 299 জনকে দৌড়ের উপরে রাখবো। আদর্শ মুখে বলা খুব সোজা রে ভাই, পালন করা খুব কঠিন। তুষার, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, যেটি নিয়ে বলছিলাম যে সঠিক পথে থাকুক, আমি সেইটি উল্লেখ করতে চাই। সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্ব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা তাহরিমা। পুলিশের তদন্তে জানা গেছে চক্রটি ইতিমধ্যে প্রায় 50 কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে। গ্রেফতার তাহরিমা জান্নাত সুরভি নিজেকে 24-এর গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। শেষ করব, আপনি যদি বিষয়ে কিছু বলতে চান। এরকম আরো বহু অভিযোগ উঠেছে এবং এটা নিয়েও শরীফ ওসমান হাদির একটা রিল আছে, আমি দেখেছি। সেখানে সে বলেছে যে সবাই তো দুর্নীতি করছে, ফলে জুলাই আন্দোলনকে ব্যর্থ করে দেওয়া হচ্ছে, জুলাই আন্দোলনের চেতনাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এই অভিযোগ কিন্তু সে করেছিল এবং সেই জায়গাতে সে এই কথাগুলি বলেছিল। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু এত সত্যি কথা বললে মনে হয় আসলে এই দেশে রাজনীতি করা কঠিন। ফলে আমি শুধু এতটুকুই বলবো যে আমরা এই জিনিসগুলো দেখতে চাই নাই, কোনোভাবেই আমরা দেখতে চাই নাই। আমাদের সন্তানদের গ্রেপ্তার হতে দেখতে চাই নাই, আমাদের সন্তানদের বুকে গুলি চলুক সেটা চাই নাই বলে জুলাই মাসে আন্দোলনের সময় রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। কোনো রাজনৈতিক কারণ না। আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হবে রাষ্ট্রের পয়সায়, এটা আমরা চাই নাই। আমরা চেয়েছিলাম পিতার অবস্থান থেকে সন্তানের সঙ্গে আমরা আলোচনা করতে পারি। আমরা গুলি চালাতে পারি না, কিন্তু আমরা রাজপথে নেমে গিয়েছিলাম এই রক্তপাতের বিরুদ্ধে, আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে, আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম কথা বলার স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম একটা নিরাপদ বাংলাদেশের জন্য, আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম আমাদের সমস্ত কষ্টার্জিত পয়সা ব্যাংকে আছে, লুট হয়ে গিয়েছে, এই লুট বন্ধ করার জন্য। আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম চাটুকার তোষামোদ পরিবৃত এই অসহায় জনগণকে অন্ধকারে রেখে দেশ শাসনের যে নাটক, সেই নাটক বন্ধ করার জন্য। আমরা ঘুরে ফিরে আবারও যখন এইটাই দেখি যে জুলাই আন্দোলনের নাম দিয়ে তাহরিমা নামক কেউ চাঁদাবাজি করেছে, আমরা যখন দেখি কেউ থানায় গিয়ে মুচলেকা দিয়ে চাঁদাবাজদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে, আমরা যখন দেখি মবকে লেজিটিমাইজ করার চেষ্টা করা হয়েছে, এবং আমরা যখন দেখি গণমাধ্যমের উপরে যারা স্বাধীনভাবে কথা বলতে চান তাদের উপরে নানান ধরনের রাইটফিট, এটা কন্ট্রাক্টররা হিসাব করবে, কিন্তু আপনি দেখবেন যে আমাদের এটা আছে আমাদের সমাজে। তো এরকম একটা দেশে তিনি ফিরেছেন যেখানে আমাদের অনেক দুর্বলতা আছে, আমাদের জাতিগতভাবে দুর্বলতা আছে, আমাদের শিক্ষার সমস্যা আছে, আমাদের
মানসিকতার সমস্যা আছে, আমাদের সহনশীলতার যে সংস্কৃতি সেখানে সমস্যা আছে, এখানে যুক্তিবোধ তৈরি হয় নাই, এখানে নেতার ব্যক্তিগত বিষয়াবলী বেশি প্রাধান্য পায় তার কাজের চাইতে। উনি ৭১-এর শহীদদেরকে স্মরণ করেছেন, ২৪-এর শহীদদেরকে স্মরণ করেছেন, পাশাপাশি গণ আন্দোলনে যত মানুষ বিভিন্ন সময় শহীদ হয়েছেন, বিশেষ করে ৯০-এর গণ অভ্যুত্থান যেখানে তার মা নেতৃত্বে ছিলেন, সেই অভ্যুত্থানের শহীদদেরও আরেকটু স্মরণ করলে আমরা অনেকে খুশি হতাম, এই কারণে যে সেই সময় আমি তরুণ, এখন যারা জেনজি, আমার তখন সেই বয়স, আমি রাস্তায় ছিলাম এবং এই গত জুলাই মাসেও আমি রাস্তায় ছিলাম। সবকিছু মিলে আমি খুশি, বক্তৃতাটা খুবই চমৎকার, আমার ভালো লেগেছে। এই বক্তৃতার একটা জায়গা আছে যেখানে উনি মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম, সেই বিখ্যাত বক্তৃতার একটা সম্পর্ক টেনে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তো তার মানে ড্রিমটা তিনি আগেই দেখেছেন, কেননা প্রথমে নেতা ড্রিম করেন, তিনি স্বপ্ন দেখেন, তারপরে সেই স্বপ্নকে ঘিরে পরিকল্পনা করেন, তারপরে সবাইকে সাথে নিয়ে বা যত মানুষকে পাওয়া যায় সকলকে সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন। তারপরে সেই বাস্তবায়নের পরে সেই বাস্তবায়িত পরিকল্পনা মানুষের জীবনে কতটুকু পরিবর্তন আনলো কি আনলো না, সেই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন করেন, এবং তারপরে সেইখানকার ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সেই প্ল্যানকে আরো নিশ্ছিদ্র করে আবার ভুলগুলি দূর করেন। ফলে আমার ধারণা যে স্বপ্নের ব্যাপারটি তিনি যেহেতু দীর্ঘ সময় বিদেশে ছিলেন, এই সময়টাতে তিনি দেখেছেন এবং তারপর পরিকল্পনাটাও করেছেন। এখন এই পরিকল্পনায় সবাইকে সাথে পেতে গেলে তার প্রাথমিক যে দায়িত্বটি পালন করতে হবে সেটি হচ্ছে দলকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে হবে, এবং এটাই তার সামনে এই মুহূর্তে সবচেয়ে কাছের চ্যালেঞ্জ। একদিকে তার মা অসুস্থতার মধ্যে আছেন, তিনি সুস্থ হয়ে উঠুন, সকলেই চায়, কিন্তু এই অসুস্থতার মধ্যেও তাকে একদিকে যেমন মায়ের যত্নের দিকে মনোযোগ দিতে হবে, আরেকদিকে দেশের যত্নে মনোযোগ দিতে হবে, দলের যত্নে মনোযোগ দিতে হবে। দল বিভিন্ন জায়গাতে একই রকম আচরণ করে নাই, উনি সেটা তার অতীতের যে এই গত ১ বছরের যে কর্মকাণ্ড তার মধ্যে কিন্তু তিনি সেটা করেছেন, কাউকে বহিষ্কার করেছেন, কাউকে সদস্যপদ স্থগিত করেছেন, কাউকে শাস্তির জন্য নির্দেশ দিয়েছেন। তো এই কাজগুলি তিনি যেহেতু করে এসেছেন, তিনি জানেন যে দল কি অবস্থায় আছে, ফলে এটা তার একটা চ্যালেঞ্জ যে দলকে পুরোপুরি গুছিয়ে নিয়ে নির্বাচনের যে লড়াই সেই লড়াইতে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সেইখানে দলকে বিজয়ী করে আনতে হবে। দল বিজয়ী হয়ে আসার পরে তিনি এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য যথেষ্ট ক্ষমতা এবং সুযোগ দুটোই পাবেন। কোনো কারণে যদি দল বিজয়ী নাও হয় তারপরও তার বিরাট দায়িত্ব আছে। দল বিজয়ী না হলেও কিন্তু তার মানে বিরোধী দলে থাকবে, এবং যদি বিরোধী দলে থাকে তাহলে সেক্ষেত্রেও তার বিরাট দায়িত্ব রয়েছে। ফলে তিনি একটা গুরু দায়িত্ব মাথায় নিয়ে দেশে ফিরেছেন। জি, আপনি বলছিলেন যে তার বক্তব্যটি খুবই গোছালো এবং কনস্ট্রাকটিভ একটি বক্তব্য, সেটি আসলে আমরা সবাই দেখেছি। বক্তব্যে যে বিষয়টি আমার কাছে আরেকটি বিষয় খুব লেগেছে, যেটি হচ্ছে নিরাপদ বাংলাদেশের কথা তিনি বলেছেন, যে জায়গাটি তিনি জোর দিয়েছেন প্রত্যাশিত বাংলাদেশের কথা বলেছেন। নিরাপত্তা ইস্যুটা তার কাছেও আসলে গুরুত্বপূর্ণ বিষয়। নিরাপদ বাংলাদেশের বিষয়টি তিনি বলেছেন, এটা আসলে মানুষের চাহিদা। তার নিরাপত্তা তো রাষ্ট্র দেবে এবং তার নিজের সেই সক্ষমতা আছে, দলের সক্ষমতা আছে। মানুষের জন্য নিরাপত্তা চেয়েছেন, এটা আসলে মানুষের ভাষা। এটা আমার ভালো লেগেছে এই জন্য যে মানুষ কি চায় এটা তিনি বোঝার চেষ্টা করেছেন। একটা স্বাভাবিক জীবনে তিনি ছিলেন, যে জীবনটা বাংলাদেশে আসার পর অস্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাতে তার প্রতি আমার ছোট হলো একটা পরামর্শ থাকবে, সেটি হচ্ছে যে এই স্বাভাবিক জীবন যেন কেউ বিঘ্নিত করতে না পারে। আমাদের বাংলাদেশে নেতা ২৪ ঘন্টা মানুষের পেছনে সময় দিবেন, সারাক্ষণ মানুষের পেছনে সময় দিয়ে জীবনকে ক্ষয় করে ফেলবেন, সারাদিন তিনি এই বিচার আচারে ব্যস্ত থাকবেন, দেশ চালাবেন, এটা চালাবেন, সেটা চালাবেন, মানে তার নিজের ব্যক্তিগত জীবন বলতে কিছু নাই। আমি শুধু বলবো যে যে ছবিগুলি আমরা দেখেছি, তার একটা বিড়াল, তার একটা ছোট্ট কোণার একটা টেবিল যেখানে বসে তিনি কম্পিউটার চালান, তার মেয়ে, তার স্ত্রীর সাথে তার অন্তরঙ্গ মুহূর্ত, তার পারিবারিক মুহূর্ত, সেরকম ছবি দেখেছি। বাসে ওঠার জন্য দাঁড়িয়ে আছেন, সেরকম ছবি দেখেছি। সব যদি সম্ভব নাও হয়, আমি বলবো তিনি যেন কোনোভাবেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আরেকবার পা না দেন, বরং যে পরিবর্তনের কথা তিনি বলেছেন এবং যে পরিবর্তন তিনি সূচনা করতে চেয়েছেন, সেই পরিবর্তনের একটা অংশ হোক সকল রাজনীতিবিদ, সকল মানুষ যেন তার পরিবারকে অল্প সময় যতটুকু সে দিতে পারে দিক, এবং একটা স্বাভাবিক জীবনের মধ্যে থাকুক। এই অস্বাভাবিক জীবন কি করে জানেন? সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয়, সিদ্ধান্তগুলি এরপরে ভুল হতে থাকে, সঠিক হয় না। কারণ এত চাপের মধ্যে নিদ্রাহীন, আহারহীন, মানে একটা এমন অবস্থা, এই লোক আসছে, এই লোক যাচ্ছে,
এই রাজনৈতিক সংস্কৃতি থেকে যেন দল এবং রাজনীতিবিদরা বেরিয়ে আসতে পারেন, এটা আমি তার কাছে একটা অনুরোধ করব। তাহলে আজকে তিনি যেই শান্ত সৌম্য মূর্তিতে যে বক্তৃতা দিয়েছেন, এই বক্তৃতা তিনি দিতে পারবেন না, কারণ তাকে এমনভাবে লোকজন বিরক্ত করবে, এমনভাবে তেল নিয়ে এসে হাজির হবে, মানে আক্ষরিক তেল না, আপনি বুঝতেই পারছেন, তোষামতকারীরা এমনভাবে এসে হাজির হবে যে তাকে স্বাভাবিক দায়িত্বগুলি পালন করতে দেবে না। বাংলাদেশের মানুষের একটা বিরাট সমস্যা। আমি আশা করব এইটাকে তিনি বন্ধ করতে পারবেন। এখন আপনি যেটা বলছিলেন যে নিরাপত্তা, উনি যেই স্বাভাবিক জীবনের মধ্যে ছিলেন বলে বাংলাদেশের মানুষের নিরাপত্তার অভাবটা তিনি বুঝতে পেরেছেন। বাংলাদেশের মানুষ সন্ধ্যা হলে পরে বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছে, একটা দামি কিছু হাতে থাকলে সেটা নিয়ে কোথাও যেতে গেলে ভয় পাচ্ছে। বাংলাদেশের মানুষ একা কোথাও দাঁড়িয়ে থাকতে পারছে না, সাথে দু একজনকে নিয়ে দাঁড়াতে হচ্ছে। এবং আমাদের ফেসবুক, ইউটিউব, আপনি সবখানে দেখবেন সন্ত্রাসের যে ভয়াবহ চিত্র। আমি মনে করি যে এইখান থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে আসা খুবই জরুরি। এরকম অস্বাভাবিক পরিস্থিতিতে মানুষ ব্যবসা করতে পারে না, স্বাভাবিক যে কাজগুলি সেগুলি করতে পারে না, এবং অধিকাংশ মানুষ তার চাকরি করে না, সে তো অফিসে কাজ করে না, রাস্তায় কাজ করে বাংলাদেশের মানুষ। ফলে রাস্তা যদি নিরাপদ না হয়, বাড়ির বাইরের অংশটা যদি নিরাপদ না হয়, তাহলে মানুষের আয় ব্যয় সবকিছু ক্ষতিগ্রস্ত হয়। আমি আশা করব যে তিনি যে কথাটি বলেছেন এটা একদম ঠিক, যে মানুষের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, মানুষ যেন মানুষকে ভয় না পায়, এরকম একটা বাংলাদেশ দরকার, এবং সেটা তিনি নিশ্চিত করবেন বলেছেন। এটা খুবই আশাব্যঞ্জক। জি, আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, যেটি না করলেই নয়। আপনিও নিশ্চয়ই শুনেছেন তার বক্তব্য, আমিও শুনছিলাম যখন তিনি বলছিলেন যে বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। আপনি নিশ্চয়ই মনে আছে 21শে টেলিভিশনে তার লাইভ সম্প্রচারের কারণে, তার বক্তৃতা সম্প্রচারের কারণে একসময় 21শে টেলিভিশনের উপর খড়গ নেমে আসে এবং 21 টেলিভিশনের মাননীয় চেয়ারম্যান তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। সেই জায়গা থেকে তিনি বলছেন যে আসলে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার এর কথা তিনি আবারও বললেন। একসময় আমরা জানতাম যে একরকম নিষিদ্ধই ছিল, তার কথা বলারও জায়গা ছিল না, অধিকার ছিল না, বিশেষ করে গণমাধ্যমগুলোতে। আজকে আমরা সেই দৃশ্য, পুরো উল্টো দৃশ্য দেখলাম। আজকে দেশের গণমাধ্যমগুলো সারাদিনই লাইভ সম্প্রচার করেছে, কাভারেজ দিয়েছেন। আপনি এই বিষয়গুলো কিভাবে দেখছেন? গণমাধ্যমের স্বাধীনতা, 21শে টেলিভিশনের বিষয় নিয়ে আপনি যদি কিছু বলেন। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নাই, এখনো নাই। স্বাধীনভাবে গণমাধ্যম যদি চলতো তাহলে আপনি দেখতেন যে আমেরিকার মতো যদি হতো, কিংবা ইউকের মতো, তাহলে আপনি দেখতেন যে ফক্স নিউজ একরকম নিউজ করছে, সিএনএন আরেক রকম নিউজ করছে, সিবিএস এক রকমের নিউজ করছে, এনবিসি আরেক ধরনের নিউজ করছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা নাই, এটা প্রমাণ হচ্ছে। আপনি দেখবেন সব ঢোল একই দিকে বাড়ি হচ্ছে, এবং এটাই প্রমাণ করে যে বাংলাদেশের গণমাধ্যমে কোনো স্বাধীনতা নাই, এখনো নাই। তবে যে বিষয়টি তিনি বলেছেন এটা খুবই আশাব্যঞ্জক, যে কথা বলার স্বাধীনতা মানুষ পাবে। কথা বলার স্বাধীনতা কে দিতে পারে? কথা বলার স্বাধীনতা দিতে পারে একজন আত্মবিশ্বাসী গণতান্ত্রিক শাসক। তিনি যদি বিশ্বাস করেন, একজন ব্যক্তি যদি বিশ্বাস করেন তিনি সঠিক পথে আছেন, ঠিক কাজটি করছেন, তাহলে কথা বলার স্বাধীনতা তিনি এই জন্য দেন যে প্রকৃত সমালোচকদের সমালোচনা থেকে তিনি তার ছোটখাটো ভুলগুলিকে দূর করতে পারেন, অথবা তিনি যদি কোনো বড় ভুলের দিকে এগুতে থাকেন, সমালোচকদের কথা শুনে তিনি নিজেকে ঠিক করতে পারেন। ফলে গণতান্ত্রিক শাসক জনগণের কথাকে ভয় পায় না। কিন্তু অগণতান্ত্রিক শাসক যত অগণতান্ত্রিক হবে ততই জনগণের মুখ সে বন্ধ করার চেষ্টা করবে, কারণ সে তো জানে সে অন্যায় করছে, এবং সে অন্যায়ের কথা কেউ মুখ ফুটে বলে ফেলবে সেটা তো সে চায় না। সেই কারণে দেশ যত গণতান্ত্রিক হবে মানুষ কথা বলার স্বাধীনতা এমনিতেই ফেরত পাবে। শাসক যত গণতান্ত্রিক মানুষের কথা বলার অধিকার তত বেশি। কিন্তু একটা সমস্যা আছে, কথা বলতে দিলে কিছু লোক আবার এমনভাবে কথা বলেন যেগুলি মানুষের শান্তি বিঘ্নিত করে, মানুষকে আক্রান্ত করে। একে অন্যকে হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে যদি কেউ কথা বলে, একে ধরো, তাকে মারো, তাকে ঠেকাও, তাকে বন্দি করো, তাকে সরিয়ে দাও, তাকে দেখানো যাবে না, এই ধরনের আদেশ নির্দেশ উপদেশ যারা দেন, এই লোকগুলি কিন্তু কথা বলার অধিকারকেই বন্ধ করতে চাইছেন। ফলে কথা বলার বন্ধ